ওয়েলকাম। আজকে আমরা মেইনলি যেটা শিখব সেটা কাইনেমেটিক্স এর এটাই লাস্ট ক্লাস। এই ক্লাসে আমি কাইনেমেটিক্স শেষ করব। এই ক্লাসে আমরা সবথেকে প্রথম নতুন একটা জিনিস শিখব, যার নাম ইন্টিগ্রেশন, এবং কলন বিদ্যার সাহায্যে ওই গতির সমীকরণগুলি প্রমাণ করব। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন কি জিনিস খুব ভালো মতো শিখে নাও, অঙ্কে কাজে লাগবে, অঙ্কে আবার শিখবে। এবং ফিজিক্যাল মিনিং কি ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, কখন করতে হয়, কেন করতে হয় ভালো মতো বুঝে নাও। কারণ এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হলো ফিজিক্সের মোটামুটি মানে ক্লাসিক্যাল ফিজিক্সের একটা বিশাল বড় হেল্পার। কারণ ক্লাসিক্যাল ফিজিক্সের ম্যাক্সিমাম জিনিস প্রমাণ করতে গেলে মানে অ্যাকচুয়ালি ফিজিক্সের ডেরিভেশন যেটা বলে, ফিজিক্সের কোনো কিছু প্রমাণ করতে গেলে ম্যাথামেটিক্সের হেল্প লাগবেই। এবং ম্যাথামেটিক্সের সব থেকে বেশি হেল্প লাগে ট্রাইগোনোমেট্রির, তারপরে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই তিনটা জিনিস খুবই লাগে। বাকি জিনিসগুলো লাগে, লগ লাগে, এক্সেট্রা এক্সেট্রা। তো আজকে আমরা যেটা শিখবো ইন্টিগ্রেশন, তোমাদের কাছে একদম নতুন ম্যাথামেটিক্স, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড এর মতোই নতুন শিখেছিলাম ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স। এবার শিখবো ইন্টিগ্রেশন। এবার ডিডিএক্স ডিফারেন্সিয়েশন যখন আমরা শিখেছিলাম, ইন্টিগ্রেশনের বাংলা হলো সমাকলন। তোমার বাংলাটা জানতে হবে, সমাকলন যাকে বলা হয় ইংলিশে ইন্টিগ্রেশন। চিহ্নটা হলো এরকম এস এর মতো, এটা চিহ্ন। এবার আগে দেখো আরেকবার একটু অবকলনটা মনে করিয়ে দিই, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। অবকলনটায় আমি প্রথমে পড়েছিলাম, অবকলন এসছিলই যখন আমি কোনো কিছুকে ভেঙে ছোট ছোট টুকরো ভেঙে নিই, তখন সেটাকে বলা হয় অবকলন, মানে কোনো কিছুকে ভেঙে ফেলা এবং ছোট ছোট টুকরো করে ফেলা। যেমন অবকলনের মেন জিনিস হলো ডি, যেমন স্মরণের হলো ডিএস, একটা ছোট এক্স নিলে এক্স এর ক্ষুদ্র অংশ ডিএক্স। এবার একে যখন আমরা ডিটি দিয়ে ডিটি করি, ডিএক্স বাই ডিটি করি, তখন সেটাকে বলা হয় অবকলন, যার মানে হলো ডিডিটি করা অফ দ্য এক্স। এবার অবকলন ডিপেন্ডস করে বলেছিলাম এই নিচেটার উপর, আর এটা হলো তোমার যার উপর অবকলন করব। অবশ্যই এটা তোমার যদি টি এর ফাংশন হয় তাহলে অবকলনটা সম্ভব, নইলে অ্যান্সার 0 হয়। এটা সব আমরা শিখেছি। আমরা এখন যেটা শিখবো সেটা ইন্টিগ্রেশন। মনে রাখবে, ইন্টিগ্রেশন হলো অবকলনের জাস্ট উল্টো। দ্যাটস মিন অবকলনে যখন আমরা কোনো কিছুকে ভেঙে ছোট ছোট করি, ইন্টিগ্রেশন মানে ভাঙার টুকরোগুলোকে ছোট ছোট টুকরোগুলোকে জুড়ে দেওয়া, তাকে বলা হয় ইন্টিগ্রেশন। মনে করো এটা একটা লম্বা লাইন বা একটা সরণ, এটা যদি আমি ছোট ছোট ডিএস করে ভেঙে নিই, তাহলে হলো প্রত্যেকটা ডিএস মানে আমি এটাকে অবকলন করে ছোট ছোট ভাঙে নিলাম। এবার এটাকে যদি জুড়ে দিই তাহলে কি করবো, ইন্টিগ্রেশন অফ ডিএস, তাহলে আমার জুড়ে দেওয়া হয়ে গেল। তাহলে এটা করা মানে জুড়ে দেওয়া। আস্তে আস্তে বুঝবে, একবারে বুঝতে পারবে না, দেখো ক্লাস বুঝে নেবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো সমকলনের সব থেকে প্রথম ফান্ডাই হলো এটা ডিফারেন্সিয়েশনের উল্টো। মানে আমি কোনো ডিফারেন্সিয়েশনের ফিজিক্যাল মিনিং কি, ভেঙে ফেলা, ইন্টিগ্রেশনের কি, জুড়ে দেওয়া, এটা তো বুঝলাম। এবার ব্যাপারটা ডিফারেন্সিয়েশনের ম্যাথামেটিক্যাল মিনিং যেটা দেখলাম, যে কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো ডিফারেন্সিয়েশন মেনে চলে। ফার্স্ট হলো ডিফারেন্সিয়েশন কাজ করে সেই ফাংশনের উপর যেটা নিচে থাকে, নিচে ডি অফ যেটা থাকে তার উপর কাজ করে, এটা জানি। এবং কাজ করে কি কি অ্যান্সার করে তার কিছু সূত্র শিখেছিলাম, যেমন ddx of x = 1, ddx of x to the power n = n, x to the power n - 1, etc etc। এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন শিখেছিলাম। ইন্টিগ্রেশনটা জাস্ট মনে রাখবে, আমি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করে যে অ্যান্সারটা পাই, সেই অ্যান্সারটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে যার ডিফারেন্সিয়েশন করেছিলাম সেই প্রশ্নটা পেয়ে যাবো। একদম রিভার্স প্রসেস। কেমন? মনে করো ফর এক্সাম্পল মনে করো x to the power 3, ওকে, এর যদি আমি ddx করি, দ্যাটস মিন ডিফারেন্সিয়েট অফ x to the power 3, অ্যান্সার কি হবে, 3x to the power 3 - 1, that is equal to 3x square। বোঝা গেল? দ্যাটস মিন এই যে টার্মটা, এটার যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ 3x square dx is equal to হবে হলো তোমার x to the power 3। দেখো বোঝা গেল কিনা? প্রশ্ন হলো কি করে, পরে বুঝাচ্ছি। প্রথমত আগে একটা জিনিস লক্ষ্য করে নিই, তারপরে বলছি। সেটা হলো মনে করো সাপোজ ddx of x, অ্যান্সার কত,
1 আমরা সবাই জানি। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 এর অ্যান্সার কত x। দেখো বুঝা গেল কিনা, এর মানে কি? আচ্ছা প্রথমত বলে দিই, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যেমন এই নিচের এই টার্মটা থেকে বুঝি যে কার উপর ডিফারেন্সিয়েশনটা হবে, ডিফারেন্সিয়েশনটা আদৌ হবে কি হবে না। ইন্টিগ্রেশনের ফুল সাইন বলতে গেলে এই আর এই, মানে এই চিহ্নটা থাকবে আর ডি এ অফ দিস থাকবে। ডি অফ দিস দেখে বুঝবো এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে কি হবে না। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করে দেখো, ডিফারেন্সিয়েশন অফ 1 কত হয় आंसर 0, বিকজ ডিফারেন্সিয়েশন অফ 1 ইকুয়াল টু 0 বিকজ কারণ আমি দেখছি 1 কনস্ট্যান্ট আমি পড়েছি। এবার কিন্তু আমি দেখেছি ডিফারেন্সিয়েশন অফ x ইকুয়াল টু 1, তার মানে ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কিন্তু 1 হতে পারে। এখান থেকে আমি কি বুঝলাম? এখান থেকে আমি বুঝলাম যে 1 এর ইন্টিগ্রেশন করলে কিন্তু 0 হবে না, 1 এর ইন্টিগ্রেশন করলে অ্যান্সার হবে x। বুঝা গেল? তার মানে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টে কিন্তু কনস্ট্যান্ট থাকলে সেটা হয়ে যায় তোমার 0, কিন্তু ইন্টিগ্রেশনের কনসেপ্টে কিন্তু কনস্ট্যান্ট থাকলে 0 হচ্ছে না। আবার একটু লক্ষ্য করে দেখো, সাপোজ ddx অফ 3x, অ্যান্সার কি হবে 3, দ্যাটস মিন ইন্টিগ্রেশন অফ 3 dx থাকবে, তার অ্যান্সার হবে 3x। দেখো বুঝা গেল কিনা? এবার ইন্টিগ্রেশন অফ 1 dx মানে আমি বলতে পারি না ইন্টিগ্রেশন অফ dx অনলি, তার মানে দ্য সিম্বল অফ ইন্টিগ্রেশন ইটসেলফ এ ম্যাথমেটিক্স, মানে ইন্টিগ্রেশনের শুধু সিম্বলটাই যদি আমি নিই তাহলে এটাও কিন্তু একটা অঙ্ক যার অ্যান্সার হয় 1। সো ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু 1। এবার ইন্টিগ্রেশন c dx মানে যেটা কনস্ট্যান্ট থাকে পাশে, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখছি আমি তোমার সরি ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু 1 না, ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x, সরি। এবার ইন্টিগ্রেশন যদি আমি c dx নিই তাহলে অ্যান্সারটা আমি দেখছি হয়ে যাচ্ছে cx। এটা যদি আমি আরেকটু ভেঙে বোঝাই তাহলে বুঝবে ইন্টিগ্রেশন অফ cx, ইন্টিগ্রেশন অফ c dx সাপোজ যদি এরকম থাকে, মানে কোন অঙ্কে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টটা আগে বেরিয়ে যায়, তারপরে ইন্টিগ্রেশন অফ dx থাকে যার অ্যান্সারটা হয় x, তো cx এইভাবে হয়, মনে রাখবে। এবার একটা জিনিস মন দিয়ে শিখবে, এটা ইম্পর্টেন্ট। আমি এতক্ষণ যেটা বুঝালাম একটা একটু মিস্টেক আছে, কি মিস্টেক দেখো, সাপোজ আমি যদি ddx অফ 2x করি, অ্যান্সার কত 2, উই নো দ্যাট। বাট আমি যদি ddx অফ 2x প্লাস c করি, অ্যান্সার কত ddx অফ 2x plus ddx of c, that is equal to ddx of 2x মানে 2 plus ddx of c মানে 0, that is 2. That's mean ddx of 2x is 2, ddx of 2x plus some constant is always 2. তো জেনারেল কোনটা? দুটো ক্ষেত্রে 2 হচ্ছে, বাট মোস্ট জেনারেল হলো দিস। তার মানে আমি বলতে পারি যে 2 এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু সেটা 2x হবে না, 2x হতে পারে 2x প্লাস c হতে পারে, যেখানে জেনারেল হলো 2x প্লাস c। দ্যাটস মিন কোন ইন্টিগ্রেশন অফ 2dx এর অ্যান্সার হলো 2x প্লাস c। এখান থেকে আমি আরেকটা জিনিস শিখে গেলাম, সেটা হলো ইন্টিগ্রেশন dx এর মানে কিন্তু নট অনলি x, x প্লাস c, কারণ আমি দেখছি x প্লাস c এর ডেরিভেটিভ করলেও তোমার 1 ই আসবে। দ্যাটস মিন কোনো একটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু জেনারেলি অ্যানসারটা প্লাস c হয়, মানে যেটা অ্যানসার যা ডেরিভেটিভ করে আমি ইন্টিগ্রেশনটা পাবো সেটা অ্যানসার প্লাস একটা কনস্ট্যান্ট নিতে হয়। এটা মোস্ট জেনারেল। কেন কনস্ট্যান্ট নিতে হয়? কারণ এই কনস্ট্যান্টের ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু ডিপেন্ড করে বাউন্ডারি কন্ডিশনের উপর। বাউন্ডারি কন্ডিশন কি বলছি, তার মানে সত্যি মনে রাখবে একটা জিনিস একদম ক্লিয়ার কাট, যে ইন্টিগ্রেশন করতে গেলে খালি অ্যান্সার হয় না, অ্যান্সার প্লাস কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট নিতে হয়, এটা খেয়াল রাখবে। এবার ইন্টিগ্রেশন দু রকমের হয়, একটা অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট। অনির্দিষ্ট
আর একটা নির্দিষ্ট। অনির্দিষ্ট কাকে বলে? যখন আমি কোনো ইন্টিগ্রেশন করে অ্যান্সারটা পাবো সামথিং প্লাস সি, বাট উই ডোন্ট নো সি, এই সিটা কি আমরা জানি না, তখন সেটাকে বলবো অনির্দিষ্ট সমাকলন। বাট আমরা যদি এই সিটাকে ক্যালকুলেট করতে পারি তখন সেটাকে বলবো নির্দিষ্ট সমাকলন। এবার অনির্দিষ্ট আর নির্দিষ্টের মধ্যে পার্থক্য কি, দুটো কি করে একটু মন দিয়ে দেখো, আমি চেষ্টা করছি বোঝানোর। এগুলো অঙ্কে যখন করবে তখন আরো ইজি হয়ে যাবে। দেখো আগে ইন্টিগ্রেশনে কয়েকটা সূত্র দেখে নাও। অ্যাকচুয়ালি সূত্র সবই ডিফারেন্সিয়েশন থেকে এসছে। যদি ডিফারেন্সিয়েশন জানো তাহলে তার অ্যান্সার যেটা হবে সেটা ইন্টিগ্রেশনের, যেটা ইন্টিগ্রেশনের প্রশ্ন সেটা ডিফারেন্সিয়েশনের উত্তর, এইভাবে ভাবতে পারো। কিন্তু তবুও অত তো মনে রাখা যায় না, বহু ডিফারেন্সিয়েশন, তবুও কতগুলো ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন যা সূত্র হিসাবে তোমরা মনে রাখার চেষ্টা করো। যেমন 1 নম্বর ইন্টিগ্রেশন dx, the answer is x plus c. 2 নম্বর ইন্টিগ্রেশন c dx, the answer is cx plus c. 3 নম্বর integration x to the power n dx, the answer is x to the power n plus 1 divided by n plus 1. মনে রাখবে। 4 নম্বর integration of c x to the power n dx, that is c x to the power n dx, that is c x to the power n plus 1 by n plus 1 plus k, some other constant কারণ c আমি ইউজ করেছি। 4 নম্বর integration x 3x square plus 4x plus 5, এর মানে কোথায় লিখি হবে ইন্টিগ্রেশন, সরি dx, তখন আগে ভাগ হয়ে যাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি। 3x square dx plus 4x dx plus 5 dx, आंसर 3x 2 plus 1 by 2 plus 1 plus c plus 4x to the power 8। আচ্ছা একটা জিনিস, যদি x dx থাকে তাহলে কিন্তু এর মাথায় 1 ভাগতে হবে, তখন কিন্তু এই ফর্মুলাটাই কাজ করবে, x to the power n, that's mean x to the power 1 plus 1 by 1 plus 1 plus c, so এখানে x to the power 1 plus 1 by 1 plus 1 plus c plus 5x plus c। এবার প্রত্যেকটা তিনটা c মিলে একটা c ধরে নিলাম, কোনো অসুবিধা নাই। 3x cube by 3 plus 4x square by 2 plus 5x plus c, একটা c নিলাম, that is 3 দিয়ে কেটে গেল, 2 to the 4 5x, that means x cube plus 2x square plus 5x plus c। এবার তুমি যদি এটা ডিফারেন্সিয়েট করে দেখো তাহলে তুমি এই অ্যানসারটা আরামে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ 3x square 2 to the 4x plus 5 plus 0 আসলো। সো আমি বুঝে গেলাম যে ইন্টিগ্রেশন হলো জাস্ট ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, ইউজ করা হয় জোড়া লাগানোর ক্ষেত্রে। হয়ে গেল। এবার কিছু আসি বাউন্ডারি কন্ডিশন। এগুলো হলো অনির্দিষ্ট সমীকরণ সমাকলন, যেখানে তোমার সি বলে দেওয়া আছে, দুটি তোমার সি মানে বের করা যায় তাহলে বাউন্ডারি কন্ডিশন দিয়ে, তাহলে সেটাকে বলা নির্দিষ্ট। এবার সি কি করে বের করে? সি বের করার জন্য তোমাকে কিছু বলে দেবে, হয়তো মনে করো বলে দিলাম যে কিছু কন্ডিশন দিয়ে দিবে। কি কন্ডিশন? তোমাকে যেমন ফিজিক্সে কিছু বুঝাবো তখন বুঝাতে পারবো, সব থেকে সুবিধা হবে। এবার কন্ডিশন গুলো লিমিট হয়, যে কোনো কন্ডিশনের এই ইন্টিগ্রেশনের লেজটাকে বলা হয় স্টার্ট, কি বলা হয়, আর এটাকে বলা হয় এন্ড। মনে হবে এটাকে বলা হয় স্টার্ট, এটাকে বলা হয় এন্ড। এবার আমি যদি এই এক্স, এটা এখানে ইন্টিগ্রেশনটা কার উপর হচ্ছে, এক্স এর উপর, এবার এক্সটার সাথে যদি আমার পরিচিতি থাকে, যে আমি চিনি এক্সটা কি জিনিস বোঝাচ্ছে, তাহলে এক্সটার আমি দেখব স্টার্টিং এ কত ছিল, এন্ডে কত ছিল। যদি এটা জানা থাকে, সাপোজ একটু অপেক্ষা করে সব বুঝতে পারবে। স্টার্টিং এ এটা মনে করেছিল এ, এন্ডে এটা ছিল মনে করো বি, তাহলে মনে রাখতে হবে অ্যান্সারটা এরকম হবে যে আমি তো দেখলাম এর অ্যান্সার এখন x + c। এবার স্টার্টিং এ যদি a থাকে, এর মানে মনে রাখতে হবে যে তোমার এই ইন্টিগ্রেশন সিম্বলে এইখানে আমি a লিখবো, এখানে তোমার b লিখবো, স্টার্টিং আর এন্ড যদি জানি।
তারপর ডিএক্স করবো, দ্যাট ইজ ইনটু এক্স। তখন কিন্তু অ্যান্সারটা আর প্লাস সি দেবো না, তখন আমি এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এই স্টার্টিং আর এন্ডটা আমি বসিয়ে দেবো। হলো, আবার স্টার্টিং এন্ড বসিয়ে দিয়ে অ্যান্সারটা বের করতে গেলে প্রথমে এক্স এর জায়গায় এই বি লিখবো, মাইনাস দিয়ে এক্স এর জায়গায় যেটা ভিতরে থাকবে তার জায়গায় এ লিখবো, দিয়ে এই যে অ্যান্সারটা আসলো এটাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। মনে থাকে জানো। আরেকটা জিনিস যেটা হলো সি এর ভ্যালু বের করা, সি এর ভ্যালু বের করার জন্য ওটা বাউন্ডারি কন্ডিশন লাগে, সেটা আমি ফিজিক্সে শেখাবো, ওটা ম্যাথামেটিক্সে তেমন নেই। আমি এখন যখন ফিজিক্স এখনই পড়াবো তখন তুমি বুঝতে পারবে যে সি এর ভ্যালু কি করে বের করা যায় কিছু কিছু ক্ষেত্রে। এটা এবং গোটা ইকুয়েশনটাকেই অ্যান্সার করা গেল এক্স ছাড়া, সেটাকে নির্দিষ্ট বলা হয়। আশা করি ইন্টিগ্রেশন মোটামুটি বুঝতে পারলে, আরো বুঝতে পারলে, কোনো চাপ নেই। এবার আমরা যে কারণে ইন্টিগ্রেশনটা শিখলাম সেটা হলো কলন বিদ্যার সাহায্যে গতির সমীকরণগুলো আমরা প্রমাণ করব। এক নম্বর কে থাকে, v is equal to u plus at। look at very carefully। এবার আমি চলে গেলাম কলন বিদ্যায়। তো কলন বিদ্যায় আমার পরিচয় কি? আমার পরিচয় হলো বেগ মানে dx ds dt, ত্বরণ মানে dv dt etc etc, এটা জানি গুলো। তো আমি ত্বরণ দিয়ে স্টার্ট করছি, যে উই নো ত্বরণ a is equal to dv dt। ওকে, এবার আমি কি করলাম, বোথ সাইডে কোণাকুণি গুণ করে দিলাম, তাহলে কি a dt ইকুয়াল টু dv, এরকম থাকলো। এবার মনে করো আমি কি করলাম, এই ছোট ছোট এই পুরো টার্মগুলোকে বড় করব, দ্যাটস মিন ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করে দিলাম বোথ সাইডে, বলো তাহলে কি হবে, a dt आंसर क्या है, a dt গেল ইন্টিগ্রেশন অফ dt ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dv, দ্যাটস মিন a t প্লাস c ইজ ইকুয়াল টু v প্লাস c। তাহলে রাখলাম a t রাখলাম ইজ ইকুয়াল টু v প্লাস c অনলি, দুটো সিম্বল একটা c করে দিলাম, মানে c একটা c ড্যাশ মিলে একটা আলাদা c করে দিলাম, তো v প্লাস c এটা হলো आंसर। হলো, এবার আমাদের c এর ভ্যালু জানতে লাগবে। এইখানে যে c এর ভ্যালুটা বের করব তাকেই বলা হয় বাউন্ডারি কন্ডিশন। কি করতে হয় দেখে নাও, এই ইকুয়েশনে আমি দেখব টাইম ধরে, টাইম তো মানে এখানে dt মানে টাইমের উপর, এবার টাইম ধরে আমি দেখব কখন কি হয়। মনে করো শুরুতে স্টার্ট মানে কি, টাইম হলো 0। হলো, এবার তুমি জানো যখন টাইম 0 হয় তখন বেগ কত হয়, v মানে বেগ বোঝাচ্ছে এখানে, কিন্তু এখানে v মানে কোনো অন্তিম বেগ বোঝাচ্ছে না, এখানে v মানে বোঝাচ্ছে বেগ। তাহলে যখন টাইম 0 হয় আমরা কি জানি বেগ কত হয়, বেগ হয় হলো u, জানা আছে প্রাথমিক বেগ হয়ে যায়। তাহলে যদি এটা বসিয়ে দিই তাহলে কি হবে, a into 0 is equal to u plus c, that is equal to 0 is plus mean c is equal to minus u। দেখা গেল, তার মানে এটা হলো মেইন সমীকরণ আমরা পেয়েছিলাম, এটি ইকুয়াল টু v প্লাস c। এবার বাউন্ডারি কন্ডিশন দিলাম, বাউন্ডারি কন্ডিশনটা কি দিলাম, যে at t is equal to 0 তোমার দেখা গেছিল যে v is equal to u ইনিশিয়াল বেগ, সেখান থেকে আমি পেয়ে গেলাম c এর ভ্যালুটা মাইনাস u। সো আমি যদি এই সমীকরণে বসিয়ে দিই, যদি 1 নম্বর দিই তাহলে 1 নম্বরে বসানো হবে at is equal to v minus u, that is v is equal to u plus at। এটাই হলো প্রথম সমীকরণ, আমরা করণ বিদ্যার সাহায্যে প্রমাণ করে ফেললাম। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় সমীকরণ আমরা প্রমাণ করব s is equal to ut plus half at square। এটা মনে থাকো, আমরা জানি v equal to ds dt, we all know that। আবার তোমার v is equal to আমরা জানি আবার u plus at, সো আমি এখান থেকে বলতে পারি হয়তো u plus at is equal to ds dt বলা যেতে পারে। এবার যদি ভেঙে দিই তাহলে কি হবে, ds is equal to u dt
প্লাস এটি ডিটি। এবার যদি আমি সবটাকে জুড়ে দিই, ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন, তাহলে কি দেখবো এর অ্যান্সার হবে এস। এবার আমি একটাই সি দিব, হ্যাঁ বারবার লিখছি না, ইজ ইকুয়াল টু ইউ ডিটি অ্যান্সার টি প্লাস ইউ বেরিয়ে গেল ডিটি অ্যান্সার টি প্লাস এ বেরিয়ে গেল টি ডিটি থাকবে, ইন্টিগ্রেশন টি ডিটি ইউ টি প্লাস এ। এবার টি থাকা মানে কি মাথায় এক আছে, টি 1 + 1 / 1 + 1, ফাইনালি অ্যান্সার সি। সো দ্যাট ইজ ইকুয়াল টু ut প্লাস a t² / 2 প্লাস সি। আবার সি এর ভ্যালু জানতে হবে, সি এর ভ্যালু জানার জন্য আমরা কন্ডিশন দেব, আবার কার উপর কাজ হচ্ছে, টাইমের উপর। সো at t = 0। এবার কি কি আছে দেখো, s রয়েছে, u রয়েছে, t রয়েছে, এইসব রয়েছে। তার মধ্যে সবথেকে t = 0 তে আমি জানি ইনিশিয়াল বেগ u, বেগটা u থাকবে প্রাথমিক আবেগ, কিন্তু এখানে u আছে, v নেই, দরকার নাই। ত্বরণ তো সবসময় ত্বরণই, a কোনো পাল্টায় না। কিন্তু s যদি আমি দেখি তো দেখবো যে t = 0 তে s মানে সরণ কি হবে, t = 0 মানে কি সরণ শূন্য, দ্যাটস মিন s = 0। t যদি শূন্য হয় সেই সময় কিন্তু সরণও শূন্য হবে। তাহলে এই কন্ডিশন যদি বসিয়ে দিই তাহলে আমি কি দেখবো, তাহলে আমি দেখবো 0 = u × 0 প্লাস a × 0² / 2 প্লাস c, that is equal to 0 = 0 plus 0 plus c, that is equal to c is equal to 0। তাহলে c এর ভ্যালু পেলাম 0। সো যদি আমি ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে আমি দেখব যে ফাইনালি s is equal to ut plus half at² plus 0, that is equal to ut plus half at²। এই হয়ে গেল সেকেন্ড ল প্রমাণ। এটা থার্ড ল দেখো, থার্ড লতে আমরা দেখবো v² = u² প্লাস 2as। এই সংখ্যাটা দেখো বন্ধু, আমরা জানি a = dv/dt, এটা দিয়ে স্টার্ট করলাম জানি আমরা। আমি একটু কি করলাম, যেহেতু এখানে s রয়েছে আমি করলাম এটাকে dv/ds করে দিলাম। অবভিয়াসলি করা যায় না, কিন্তু আমি যদি গুণ ds/dt করি তাহলে দেখো আমার ds কেটে গেলে dv/dt করে থাকবে, এভাবে রাখলাম। এবার dv/ds কে রাখলাম, যেহেতু টাইম বলে কিছু নেই সেই জন্য ds/dt, এখানে যে টাইমটা রয়েছে সেই টাইমটাকে মানে ভাগানোর জন্য ds/dt কে আমি ব্যাক করলাম নরমালে। যে ds/dt কাকে বলা হয়, ds/dt মানে কি v, v = ds/dt আমরা জানি, সেটা করে দিলাম v। তো ফাইন তাহলে a = dv/ds into v। এবার কি করলাম, ds টাকে ভাগিয়ে দিচ্ছি, তাহলে ads is equal to ওদিকে v dv। এবার both side ইন্টিগ্রেশন করে দিলাম, জুড়ে দিলাম, দ্যাটস মিন ads এর a কনস্ট্যান্ট, ds এর হবে s, এদিকে হবে v এর হলো v1 মানে v²/2 প্লাস c, v²/2 কি করে আমি আগেতে দেখালাম যে 1 + 1 / 1 + 1, সেম বেরিয়ে গেল आंसर, কিন্তু থেকে গেল একটা c। এবার c কে বের করার স্টাইল কি, আমরা t দেখব, ওখানে t তো নাই, তাহলে আমরা চেক করতে পারি s দিয়ে চেক করতে পারি যে s = 0 হলে, কারণ ds এর উপর ইন্টিগ্রেশন হয়েছে না দেখো, তাহলে s যদি 0 হয় মানে একদম শুরুতে, এটাও কিন্তু শুরু বোঝায়, তাহলে সেই সময় v কত হবে, কারণ v রয়েছে, v = হয়ে যায় u। আমরা জানি প্রাথমিক বেগ, s0 মানে কি শুরুতে প্রাথমিক মানে বেগ কত, প্রাথমিক বেগ u। তাহলে এই কন্ডিশন যদি বসিয়ে দিই তাহলে আমি লিখব a × 0 is equal to v² মানে u²/2 plus c, that is equal to c is equal to তাহলে minus u²/2। যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, as equal to v²/2 minus u²/2, that is equal to 2 কমন নিলে লসাগু নিলে এদিকে চলে আসলে 2as is equal to v² minus u², that is equal to v² is equal to u² plus 2as। দেখো বোঝা গেল কিনা, এই করলাম আমরা থার্ড ল প্রমাণ। ফোর্থ লটা যেটা রয়েছে সেটা কিন্তু কলনবিদ্যার সাহায্যে করা যাবে না, ওটা কিন্তু কলনবিদ্যার সাহায্যে প্রমাণ নেই। তো যাই হোক আমরা এই 3টে ল কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করে নিলাম, বাকি লগুলো আমরা সব 4টে ল আমরা অন্যান্য গ্রাফের সাহায্যে এবং নর্মাল এই দুটো পদ্ধতিতে করেছি, কলনবিদ্যার সাহায্যে আমরা আবার বাকি 3টা ল, যেটা মেন 3টা ল আবার করে ফেললাম। তো এই লগুলো যদি বলে তোমাকে যে পদ্ধতিতে করো তাহলে তো করতেই হবে, নাহলে যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই যে সূত্রগুলো যেটা তৈরি হলো ফাইনালি, সেই সূত্রগুলো তুমি অঙ্কে ঠিকঠাক পুট করতে পারছো কিনা, এটাই সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট এখানে। তো যাই হোক আমরা শিখে গেলাম সবটি।
শুধু এবার একটা লাস্ট জিনিস জেনে রাখো যে আমরা যদি এটা যেটা পড়লাম সেটা কিন্তু সরল রৈখিক গতি। এই সরল রৈখিক গতিটা যদি উলম্বীয় গতি হতো, মানে উলম্বভাবে নিচে আসতো বা উপরে উঠতো, তাহলে কিন্তু দুটো পরিবর্তন হতো। নাম্বার 1 পরিবর্তন, ত্বরণটা বিকাম অভিকর্ষী ত্বরণ। আর নাম্বার 2 পরিবর্তন, যে এবার ডান দিকে ত্বরণ যা, বাম দিকেও কিন্তু ত্বরণ তা, কিন্তু মন্দন হয় না, বাম দিকে যেতেই পারে। কিন্তু জি এর ক্ষেত্রে কিন্তু আপওয়ার্ড জি যদি পজিটিভ হয় তাহলে ডাউনওয়ার্ড জি কে ধরতে হবে নেগেটিভ। তার মানে সেক্ষেত্রে মানে সমীকরণগুলো পাল্টে হয়ে যায় v ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এস এর জায়গায় হয়ে যায় হাইট h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর আর ছিল ভি স্কোয়ার, মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার মনে রাখবে এটা আপওয়ার্ডের জন্য, আর ডাউনওয়ার্ড আসলে শুধু একটা মাইনাস। আমরা এখানে জানি ত্বরণের ক্ষেত্রে যদি মন্দন হয়, মানে গতি যদি কমে, সেক্ষেত্রে মাইনাস ইউজ করা হয়। ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, বা এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এই ক্ষেত্রে কিন্তু যে মাইনাস ইউজ করা হয় সেটা মন্দন বোঝায়, কিন্তু এক্ষেত্রে ত্বরণী অভিকর্ষী ত্বরণী বোঝায়, শুধু আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড বোঝায়। এই পার্থক্য দুটো বুঝে নিলে তোমার হয়ে গেল। ব্যাস, এই পড়ে নেবে, আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কাইনেমেটিক্স এখানে শেষ হলো। অঙ্কগুলো করাবো, করবে, পরবর্তী আমরা ঘর্ষণ পড়বো।